শ্রীরামচন্দ্র চেয়েছিলেন যে রিপাবলিক বাংলা আজ ঠিক এভাবেই যেন লাইভ থাকে, ঠিক এইভাবেই যেন আমাদের গোটা বাংলার মানুষকে আশীর্বাদ করে। রবিকে বলবো, রবি তুমি নেমে এসো, আমরা ভেতরে যাই রবি। আমার কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি, তার কারণ কাল আমি যে দৃশ্য আপনাদেরকে জবাব চাই বাংলার শুরুতে দেখাতে পেরেছিলাম, যে দৃশ্যের খানিকটা একটা অংশ আপনি এই মুহূর্তে দেখতে পেলেন যারা দেখতে পাননি। কাল অদ্ভুতভাবে যেন শ্রীরামচন্দ্র চেয়েছিলেন জবাব চাই বাংলার একেবারে শুরুটা আমি শ্রীরাম জন্মভূমি থেকে করি, এবং কি অদ্ভুতভাবে আমি প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম রাম মন্দিরের যে মিডিয়া এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, এবং ঠিক 8:03 নাগাদ গেটটা খুলে যায়, আমাদের পাস চেক করে আমাদের প্রত্যেককে ঢুকতে অ্যালাউ করা হয়। এবং আপনারা দেখেছেন যে যখন আমি শ্রীরাম জন্মভূমিতে প্রথম পদার্পণ করি, ঠিক তখন থেকে জবাব চায় বাংলা শুরু হয়, এবং তারপর বাকি 1 ঘন্টা একমাত্র বাংলা চ্যানেল, একমাত্র ভারতের একমাত্র চ্যানেল লাইভে প্রথমবার আপনারা যখন ড্রয়িং রুমে, আপনারা যখন ট্রেনে বাসে করে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জেলাতে, বিভিন্ন সাব ডিভিশনে যখন আপনারা জবাব চায় বাংলা দেখছিলেন, তখন আপনাদের ঘরে ঘরে পৌঁছে যায় শ্রীরাম। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ঠিক এভাবেই বাংলার ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। ঠিক এভাবেই একটা সময় বাংলার ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে পৌঁছে যেতেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। তার বাণী, তার রক্ত গরম করা বক্তব্য, সেই সমস্ত কিছু বাংলার এবং দেশের ঘরে ঘরে রেডিওর মাধ্যমে পৌঁছে যেত। নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু দিবস কবে, মৃত্যু দিন কবে? 6 ডিসেম্বর 1985 সালে, যেদিন গুমনামি বাবা বলে একজন, যার মৃত্যুতে এখানকার অযোধ্যার মানুষ এখনো মনে করেন, যার মৃত্যুতে 13 লাখ লোকের আসার কথা ছিল, সেখানে দাহ করতে গুপ্তার ঘাটে মাত্র এসেছিলেন 13 জন। আমার অবাক লাগছিল আজও যখন আমি অযোধ্যা গেছিলাম, এবং এক এক করে বাংলার এবং ভারতের সমস্ত মিডিয়া যখন চলে গেছিল, মিডিয়া সেন্টারটা যেখানে বানানো হয়েছিল, অর্থাৎ মিডিয়ার বসার, লাইভ টেলিকাস্ট করার যে জায়গা, রাম মন্দির সম্প্রসারণের, তার যে জায়গাটা, সেন্টারটা বানানো হয়েছিল, সেটা রাম কথা সংগ্রহশালায় বা রাম কথা মিউজিয়ামে। রাম মন্দির ট্রাস্ট একটি মিউজিয়াম বানাচ্ছে শ্রী রামচন্দ্রের জীবন তুলে ধরার জন্য। রাম মন্দির একটি ট্রাস্ট তৈরি করেছে এবং একটি মিউজিয়াম, সেই মিউজিয়ামটিকে অ্যাকোয়ার করেছে, যেখানে শ্রী রামচন্দ্রের জীবন, শ্রী রামচন্দ্রের বিভিন্ন সময়ের যে গল্পগুলো, এবং সারা দেশ এবং দুনিয়া জুড়ে শ্রী রামচন্দ্রকে কেন্দ্র করে যে গল্প, যে হস্তশিল্প, যে স্থাপত্য, যে ছোট ছোট কাজ, পেন্টিং, সমস্ত কিছু রাখার জন্য। কিন্তু অদ্ভুত বিষয়, আমি আজ নিভৃতে নিরালায় চুপি চুপি রিপাবলিক বাংলার দর্শককে নিয়ে গেছিলাম এই শ্রী রাম কথা সংগ্রহশালার দোতলায়, যেখানে অদ্ভুতভাবে একজন সাধু বা সন্তের নামে দোতলাটা পুরোপুরি ডেডিকেট করা হয়েছে। দোতলার যে গ্যালারি, সেই গ্যালারি ডেডিকেট করা হয়েছে গুমনামি বাবা বা ভগবান জির নামে। অবাক লেগেছিল আমার কেন, আপনারও নিশ্চয়ই অবাক লাগবে। শ্রীরামচন্দ্র জাতীয় নায়ক, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সভ্যতার এক নিদর্শন, এক প্রতীক। শ্রীরামচন্দ্রের নামে যে মিউজিয়াম তৈরি হয়েছে, সেখানে অন্য কাউকে কেন প্ল্যাটফর্ম দেওয়া হবে, অন্য কাউকে কেন ফুটেজ দেওয়া হবে, অন্য কাউকে কেন স্পটলাইট দেওয়া হবে? শ্রীরামচন্দ্রের নামেই তো গোটা মিউজিয়ামটা থাকতে পারে, কারণ শ্রীরামচন্দ্রের নামে গোটা দেশ সেখানে উদযাপন, সেখানে এত উন্মাদনা তৈরি হচ্ছে, সেখানে কেন অন্য কাউকে প্ল্যাটফর্ম দেওয়া হবে? একজন সাধু সন্ত, তাকে কেন প্ল্যাটফর্ম দেওয়া হবে? তার নামে দ্বিতীয় তলটা কেন ছেড়ে দেওয়া হবে? কি আছে? সাধু কি কম পড়ি আছে দেশে? সন্ত কি কম পড়ি আছে? সন্ন্যাসী কি কম পড়ি আছে? ব্রহ্মচারী কি কম পড়ি আছে? সর্বত্যাগী গেরুয়া বসনধারী কি কম পড়ি আছে দেশে? তাহলে কি এমন আছে গুমনামি বাবার
যে গুমনামি বাবার জন্য একটা গোটা মিউজিয়াম ছেড়ে দেওয়া হয়েছে। এবার বোধহয় চোয়াল শক্ত করার সময় এসেছে প্রিয় দর্শক। যারা এই মুহূর্তে বাংলার মানুষ আমাকে দেখছেন অযোধ্যা থেকে, তাদের চোয়াল শক্ত করার সময় এসেছে। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে প্রশ্নটা আমার আপনার, সত্যিই তো রাম মন্দির হয়ে গেছে, রাম মন্দির নিয়ে আন্দোলন, রাম মন্দির নিয়ে লড়াই, রাম মন্দির নিয়ে মিছিল, রাম মন্দির নিয়ে আইনি জটিলতা, রাম মন্দির নিয়ে কোর্ট কাচারি, সমস্ত কিছু শেষ, ওভার, ডান, ডাস্টেড। রাম মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির ভারতেই তৈরি হয়েছে। লড়াইটা আসলে ছিল রিক্লেম করার, পুনরুদ্ধার করার, আমাদের জাতিসত্তার পুনরুদ্ধার করার, আমাদের যে জাতিবোধ তার পুনরুদ্ধার করার। আমাদের থেকে ছিনিয়ে নিয়ে বর্গীরা যখন একের পর এক আমাদের নিদর্শনগুলো ভেঙে দিচ্ছে, সেই সমস্ত কিছু পুনরুদ্ধার করা। পুনরুদ্ধারের প্রথম ধাপ কমপ্লিট, শেষ। এবং তারপর আমার আপনার যে ছেলেটি রাস্তায় বসে রয়েছে, যে হকারি করছে, যে অযোধ্যাতে ব্যাগ নিয়ে এসেছিল, ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছে, যে সাইকেল করে টানা 1000 কিলোমিটার এসে ছিল, 1000 কিলোমিটার শ্রীরামচন্দ্রের বিগ্রহ দর্শন করে ফিরে যাচ্ছে, প্রত্যেকের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশ্ন, এবার কি, এরপর হোয়াটস নেক্সট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিচক্ষণ রাজনীতিবিদ, অত্যন্ত তুখর একজন স্টেটসম্যান, রাষ্ট্রনায়ক, তিনি কিন্তু এটা আঁচ করেছিলেন এবং আঁচ করেই বোধহয় সর্বপ্রথম এই কথাটাই বলেছিলেন। ভাবুন, শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি হয়েছে এবং রাম মন্দির তৈরি হওয়ার পরে কোনো গর্ব নেই, বারবার বলা নেই যে দেখো আমার জন্য হয়েছে, কোনো আমিত্ব নেই। চোয়াল শক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বললেন, দেবতার পরে এবার দেশের নির্মাণের পালা। এই পর্ব শুরু হচ্ছে এবার, রামের পরে এবার রাষ্ট্র নির্মাণের পালা, এই পর্ব শুরু হচ্ছে। অর্থাৎ আমাদের যা জিনিস ছিল, আমাদের যা সংস্কৃতি সভ্যতা, সেই সমস্ত কিছু আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। এবার ভারতবর্ষ সুপার পাওয়ার হিসেবে এগিয়ে যাওয়ার পালা, এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা বাধা বিপত্তি আসবে, সমস্ত কিছু চুরমার করে 130 কোটি মানুষ একসাথে লড়ে যাবে। কারণ পশ্চিমী দুনিয়াকে দেখাতে হবে তোমরা কিছু না, তোমাদের জমানা শেষ, এখন ভারতের জমানা, এখন ভারতের সভ্যতার আবার পুনরুদ্ধারের জমানা। এবং তার পাশাপাশি গোটা বাংলার মানুষ এবার আওয়াজ তুলুক, গোটা দেশের মানুষ এবার আওয়াজ তুলুক। যদি তাঁবু থেকে, টেন্ট থেকে শ্রী রাম লাল্লাকে ঘরে ফেরানো যায়, মন্দিরে ফেরানো যায়, নেতাজি কেন ফিরবে না? নেতাজির ফাইলস কেন খোলা হবে না? নেতাজিকে নিয়ে যে সত্য, সেই সত্য কেন উদ্ঘাটিত হবে না? কেন ভারতবর্ষের মধ্যে পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর, সেই পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর ভারতের মধ্যে আসবে না? প্রশ্ন করুন, জবাব চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের প্রত্যাশাগুলোকে যে মাইলস্টোনে পৌঁছে দিচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা ইস্তেহারে লিখেছেন সেই সমস্ত কিছু যেভাবে পূরণ করছেন, এবার প্রত্যাশা আরো বাড়ছে। এবার আমাদের যেন মনে হচ্ছে এরপর কি, এরপর কি, এরপর কি, এরপর কি, আরো বড় কিছু। কাশ্মীরে 370 অনুচ্ছেদ খতম, রাম মন্দির তৈরি হলো, এক দেশ এক আইনের পথে আমরা এগোচ্ছি। এবার কি পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর, সেই পাকিস্তান অধ্যুষিত পিওকে আমাদের ঘরের ছেলেমেয়েদের, ঘরের মানুষজনকে ঘরে ফিরিয়ে আনার পালা। আমাদের যে জমি ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান, সেই জমি ফিরিয়ে আনার পালা। এবং তার পাশাপাশি সত্য উদ্ঘাটনের পালা নেতাজিকে নিয়ে। কারণ শ্রী রামচন্দ্রের যদি কোনো অবতার থাকতে পারেন, যদি মর্যাদা পুরুষোত্তম স্বাধীন ভারতবর্ষে কেউ হতে পারত, যদি ভারতের প্রথম অখণ্ড প্রধানমন্ত্রীর তকমা, দরজা, মর্যাদা কাউকে দেওয়া যেত, তার নাম হতো নেতাজি সুভাষচন্দ্র বসু। শেষ 20টা বছর নেতাজি সুভাষচন্দ্র বসু কি গুমনামি বাবা হিসাবে অন্ধকার একটি ঘরের মধ্যে কাটিয়ে দিয়েছিলেন? শেষ 20টা বছর নেতাজিকে যদি কেউ মেরে থাকেন, যদি গুমনামি বাবা না হন, তাহলে নেতাজিকে কে মেরেছিলেন, কারা মেরেছিলেন, কোন দুষ্ট চক্র মেরেছিল? আজ তার জবাব বাংলার মানুষ চায়, এবং চায় যে রামের সত্য যদি বাংলার মানুষ, দেশের মানুষ এতদিনের আন্দোলনের পর বের করে আনতে পারে, তবে নেতাজির সত্য কেন বেরিয়ে আসবে না? তবে পিওকে কেন ঘরে আসবে না? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখব বাংলা থেকে, এবং তারপর অযোধ্যার এই স্টুডিওতে ফিরব দর্শক এবং তার পাশাপাশি যারা গেস্ট রয়েছেন কলকাতায় তাদের নিয়ে। सियावर रामचंद्र की जय। राम भारत की आस्था है, राम भारत का आधार है, राम भारत की चेतना है,
राम भारत का चिंतन है, राम भारत की प्रतिष्ठा है, राम भारत का प्रताप है, राम प्रवाह है, राम प्रभाव है, राम नेति भी है, राम नीति भी है, राम नित्यता भी है, राम निरंतरता भी है, राम विभु है, विशद है, राम व्यापक है, विश्व है, विश्वात्मा है। आज हमारे राम आ गए। রাম এলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজের ঘরে ফিরেছেন রামলালা। আবেগে ভাসছে গোটা দেশ। বিজেপি নির্বাচনী ইস্তেহারে থাকা আরও একটি প্রতিশ্রুতি পূরণ করলেন নরেন্দ্র মোদী। এরপর কি? এবার দেশ এগোবে কোন লক্ষ্যকে সামনে রেখে? এই প্রশ্ন খোদ প্রধানমন্ত্রীরও। श्री राम का भव्य मंदिर तो बन गया, अब आगे क्या? सदियों का इंतजार तो खत्म हो गया, अब आगे क्या? এদিকে লোকসভা ভোটের আগে কেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে এই প্রশ্ন তুলে কেন্দ্র তথা বিজেপিকে বারবার বিদ্ধ করছে ইন্ডি জোট। সোমবারও এই নিয়ে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দিরের পর বিজেপির এজেন্ডা কি তা নিয়ে প্রশ্ন করছেন তৃণমূলের সর্বময় নেত্রী। তার উদ্দেশ্যে বিরোধীদের এমন আক্রমণ যে ধেয়ে আসবে তা হয়তো আগেই আঁচ পেয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই বিরোধী শিবির প্রশ্ন তোলার আগেই উত্তরও দিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। ये सुखद संयोग है कि हमारी पीढ़ी को एक कालजयी पथ के शिल्पकार के रूप में चुना गया है। 1000 वर्ष बाद की पीढ़ी राष्ट्र निर्माण के हमारे आज के कार्यों को याद करेगी। নরেন্দ্র মোদী রাজপথে বসার পর থেকেই একাধিক বদল দেখেছে দেশ। যে কাজ 7 দশকে হয়নি তাই হচ্ছে 1 দশকে। সে কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ উঠে যাওয়াই হোক কি 3 তালাকে তালা পড়া, ইংরেজ আমলের ঔপনিবেশিক আইন খতম হওয়া, সবই হচ্ছে মোদী জমানায়। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এখন এই কথাই বিশ্বাস করেন প্রতিটি ভারতবাসী। আর যত দিন যাচ্ছে ততই প্রত্যাশা বাড়ছে প্রধানমন্ত্রীর ওপর। সকলেরই প্রশ্ন, এবার কি? এবার কোন অসাধ্য সাধন করবেন মোদী? এরপর কি নেতাজির অন্তর্ধান রহস্য সামনে আনবে, নাকি পরের টার্গেট পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনা? রিপাবলিক বাংলা। ये दिल मांगे मोर একটা পানীয়ের বিজ্ঞাপন ছিল, যে বিজ্ঞাপনটা একটা সময় কার্গিল যারা যোদ্ধা, কার্গিল যুদ্ধের যারা যোদ্ধা তাদের মুখেও, বিক্রম বত্রার, ক্যাপ্টেন বিক্রম বত্রার মুখেও সেই স্লোগান ধ্বনিত হতো, ইয়ে দিল মাঙ্গে মোর। কারণ ক্যাপ্টেন, ভারতবর্ষের এই মুহূর্তের ক্যাপ্টেন বা সিইও অফ দ্য কান্ট্রি নরেন্দ্র দামোদর দাস মোদী যে স্ট্রাইকিং রেটে খেলছেন, এবার তো মনে হচ্ছে বা এবার মন চাইছে, শ্রী রামলাল্লার কাছেও হয়তো অনেকে প্রার্থনা করেছেন যে এবার পাকিস্তান অকুপাইড কাশ্মীরটাও যেভাবে ফিরে আসার প্রয়োজন, ঠিক সেভাবেই নেতাজির সত্যটা উদ্ঘাটন করারও প্রয়োজন, এবং তার জন্য চাপ তৈরি করতে হবে বাংলার মানুষকে, ভারতের মানুষকে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র রয়েছেন চন্দ্রচূড় ঘোষ, নেতাজি গবেষক অনিন্দ সিংহ রায় রয়েছেন, রাজনৈতিক কর্মী রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই প্রত্যেকের কাছে যাব। আমি শুরুতে রাজশ্রী তোমার কাছে যাচ্ছি। দিল মাঙ্গে মোর, কিন্তু সেই এক্সপেকটেশনস কি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিচ করতে পারবে? কারণ নেতাজিকে নিয়ে এখন অব্দি কিন্তু বাংলার মানুষ হতাশ। কারণ সত্যি তো নেতাজির শেষ 20 বছরে কি হয়েছিল আমরা জানি না। ময়ূকদা, শুভ সন্ধ্যা, জয় রঘুবীর, রাম রাম সকলকে। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজকে যদি প্রশ্নটা হয় যে ভারতীয় জনতা পার্টি কি করেছে, তাহলে ভারতবর্ষ 21শে অক্টোবর 1943 এই তারিখটার সম্বন্ধে অবগত ছিল না।
ভারতবর্ষ 30শে অক্টোবর 1943 এই তারিখটার সম্বন্ধে অবগত ছিল না। 21শে অক্টোবর যেদিন আজাদ হিন্দ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় এবং 30শে ডিসেম্বর 1943 যেদিন সুভাষচন্দ্র বোস আন্দামান নিকোবর আইল্যান্ডস দখল করেন ব্রিটিশের হাত থেকে, এবং সমস্ত কিছু প্রথা ভেঙে এই দুই স্থানে লালকেল্লায় 21শে অক্টোবরের জন্য এবং আন্দামান দ্বীপপুঞ্জে 30শে ডিসেম্বরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75 বছরে প্রথমবার পতাকা উত্তোলন করেন। আইএনএর মিউজিয়াম আজকে লালকেল্লায় তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর শাসনকালে। আজকে ফাইলস ডিক্লাসিফাই হয়েছে নরেন্দ্র মোদীর শাসনকালে। আজকে ভারতবর্ষ জানতে পেরেছে যে 1969 পর্যন্ত নেতাজির পরিবারের ওপরে স্পাইং হয়েছে, এটা নরেন্দ্র মোদীর সময় জানতে পেরেছে, কারণ ফাইলসগুলো ডিক্লাসিফাই হয়েছে বলে। হিমালয়তে 5 জন সাধুকে MI5 গুলি করে মেরে ফেলেছিল, এটা জানতে পেরেছি আজকে, আমরা জানতে পেরেছি এই সরকারের শাসনকালে। আমরা আজকে খুব অদ্ভুতভাবে তাৎপর্যপূর্ণভাবে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় শাহনওয়াজ খানের নাম নিয়েছেন। যে শাহনওয়াজ খান শাহনওয়াজ কমিটির রিপোর্ট তিনি পেশ করেছিলেন 4 মাসের মাত্র তদন্তে, এবং বলেছিলেন সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশে 18 অগস্ট মারা গেছেন, এবং পরবর্তীকালে মুখার্জি কমিশন, যেটা রিপোর্টটা টেবল হয়নি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন খবর এবং কনফার্ম রিপোর্টস তাই হুকু বিমানবন্দর থেকে যে 18ই অগস্ট কোনো প্লেন ওড়েওনি, আশেপাশে 3-4 দিন আগে পরে কোনো প্লেন ক্র্যাশও করেনি। অর্থাৎ যে শাহনওয়াজ খানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি গোটা ভারতবর্ষকে মিথ্যে কথা বলেছিলেন। টাইম বেঁধে দিচ্ছি, বিজেপি সরকার কি নেতাজির সত্য উদ্ঘাটন করবে? দেখো, রামলাল্লার সত্য উদ্ঘাটন হয়েছে, রাম ঘরে ফিরেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ঘরে ফিরতে পারেনি, বাংলায় ফিরতে পারেনি, হয়তো অযোধ্যাতে ছিল শেষ কয়েকদিন। বিজেপি কি পারবে? নরেন্দ্র মোদী কি পারবে? ময়ূকদা, আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তুমি এই প্রোগ্রাম শুরু করার আগে আমার নোটপ্যাডে তুমি যে জিনিস দিয়ে শুরু করেছো, ফৈজাবাদ, অযোধ্যা, গুমনামি বাবা, রাম মন্দির আন্দোলন, আমার নোটপ্যাডে তুমি বলার আগে আমি সেইগুলো লিখে নিয়ে এসেছি। ভবিষ্যৎ ভারত এটা প্রমাণ করবে যে ফৈজাবাদে 1949 সালে যে গুমনামি বাবা গিয়ে উপস্থিত হলেন এবং 1949 সালে যে রাম মন্দির আন্দোলন আরম্ভ হলো, আজকে এখানে অনুজ ধর, চন্দ্রচূড় দা, জয়ন্ত রায়চৌধুরীদের প্রয়োজনীয়তা ছিল যে, এবং ভবিষ্যৎ ভারত এটা প্রমাণ করবে যে বাস্তবে সেখানে দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। ভারতীয় জনতা পার্টি তার প্রতিটা প্রতিশ্রুতি রেখেছে। আমি রাজশ্রী তোমাকে আমি থামাচ্ছি, চন্দ্রচূড় ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমি আচ্ছা বলে নাও। বিজেপি তার প্রতিটি প্রতিশ্রুতি পূর্ণ করছে, সময় লাগছে। আজকে দাঁড়িয়ে 3 তালাক, আজকে দাঁড়িয়ে ধারা 370, আজকে দাঁড়িয়ে রাম মন্দির আমরা কমপ্লিট করেছি। আমরা আগামী দিনে ইউসিসি থেকে আরম্ভ করে বাকিগুলোর দিকেও যাব, এবং নেতাজি গোটা ভারতবর্ষের আবেগ, বাঙালির আবেগ, বাঙালির অধিকার আছে এটা জানার। সুভাষচন্দ্র বোস আমার ঠাকুমার আদরের সুবি দাদা, সে কোথায় আছে সেটা জানার পরিবারের অধিকার আছে। একদম একদম আমি একবার, যেহেতু চন্দ্রচূড় ঘোষও চলে এসেছেন, চন্দ্রচূড় ঘোষ খুব ভালো করে জানেন, যেখানে আমি আজকে গেছিলাম, একদম চুপি চুপি গেছিলাম চন্দ্রচূড়দা মিডিয়া সেন্টার যেটা হয়েছে, কত দেশের কত মানুষ এসেছেন, সাংবাদিকেরা এসেছেন, কিন্তু কেউ দোতলায় যাননি। আমি দোতলায় গেছি, কিন্তু দেখলাম যে অনেক চেষ্টা করেও যে 2টো তালা, একটা সরকার নির্ধারিত এবং একটি ট্রাস্ট নির্ধারিত যে 2টো তালা, সেই তালা খোলার মতন এই মুহূর্তে কাউকে পেলাম না। কারণ কি, ডাবল লেয়ার সিকিউরিটিতে ট্রাঙ্কের মধ্যে রেখে দেওয়া হয়েছে কোনো এক অখ্যাত সাধু যার নাম গুমনামি বাবা, তার সমস্ত জিনিস, এবং এমন এক বিল্ডিংয়ে যেটা সারা পৃথিবীর ফোকাস এখন, রাম কথা মিউজিয়াম। আমি জানি না এই সাধু সে এমন কি পুণ্য করেছে যার জন্য এত বড় স্ট্যাটাস দেওয়া হচ্ছে। শ্রী রামচন্দ্রের সঙ্গে একই জমি, একই বাড়ি ভাগ করে নিচ্ছে এই গুমনামি বাবা। চন্দ্রচূড়দা যদি একটু এক্সপ্লেন করেন। একদম ঠিক বলেছে ময়ূক। এখানে ভারতে হাজার হাজার লাখে লাখে সন্ন্যাসী আছেন এবং প্রতি বছরই প্রায় 1000 খানেকের বেশি সন্ন্যাসী মারা যান। তাদের মধ্যে কতজনকে তাদের জিনিসপত্রকে এরমভাবে সংরক্ষণ করা হয় মিউজিয়াম গড়ে তুলে, তাও রামকথা মিউজিয়ামের মতো মিউজিয়ামে, সেটা একটা প্রশ্ন, এমন একটা প্রশ্ন যার উত্তর বোধহয় কাউকে খুঁজতে হয় না, উত্তরটা সবারই কাছে নিজের থেকেই পরিষ্কার হয়ে যায়।
এখন যেটা রাজর্ষি যেটা বললেন সেটা শুনে আমার খুব ভালো লাগলো যে উনি আমাদের বসে এখানে আশ্বস্ত করলেন যে কেন্দ্রে বিজেপি সরকার এই গুমনামি বাবার রহস্য, তার সত্যি রহস্য আজকে আর কিছু নেই, তার যে সত্যটা সেই সত্যটা প্রকাশ করবে উনি আশ্বস্ত করলেন। এটা আমরা সবাই শুনলাম এবং আমার খুব ভালো লেগেছে। কেননা 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীর সরকার এসে যা করেছেন সেগুলো অনস্বীকার্য। যেটা গত 70 বছর ধরে কেউ করতে পারেননি, সেই আন্দামান দ্বীপপুঞ্জের নাম চেঞ্জ করা। ভাবা যায় না এমন কাজ যে কর্তব্য পথে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির অত বড় স্ট্যাচু স্থাপন করা, যার গুরুত্ব অপরিসীম। দেশের রাজধানী তার বুকের ভেতরে ওই ধরনের স্ট্যাচু স্থাপন করা বিশাল, তার একটা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। ন্যাশনাল পলিটিক্স তো ছেড়েই দিলাম, তার এছাড়া অনেক কিছু করেছেন। কিন্তু যেটা দুটো জায়গায় লজ্জার ব্যাপার থেকে গেছে, লজ্জার ব্যাপার আমি খুব জেনে বুঝে বলছি, কথাটা ব্যবহার করছি, যে এই সরকারের কাছ থেকে আমাদের যা দাবি ছিল, যা আশা ছিল, যেটা অন্য কেউ করতে পারেননি সেই কাজটা বিজেপি সরকার করেছে, নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। ফলে আমাদের আশাটা স্বাভাবিক ছিল যে ইউপিএ সরকার যেভাবে মুখার্জি কমিশনের রিপোর্টকে খারিজ করে চাপা দিয়ে দিয়েছিল, মোদির ক্ষেত্রে এক্সপেকটেশনস বেড়ে যাচ্ছে, একদম ওই রিপোর্ট চাপা দেওয়া হয়েছিল, সেটাকে পাল্টে দিয়ে নতুন করে বিতর্কটা সৃষ্টি না করলেও একটা নতুন ইনিশিয়েটিভ নেবেন সে আশা ছিল, সেটা হয়নি। খুব মিকলি সাবমিট করে বলেছেন না, পূর্ববর্তী ইউপিএ সরকার যা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সেটাই ফলো করছি। এটা এক নম্বর লজ্জার ব্যাপার। দ্বিতীয় লজ্জার ব্যাপার হচ্ছে 2017 সালে রামকথা মিউজিয়ামের ভেতরে গুমনামি মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে। আজকে 2024, 7 বছরের ওপরে হয়ে গেছে। একটা ফিতে কাটার দরকার কেবল। 7 বছরে একটা সরকার, রাজ্য সরকার ফিতে কাটার সময় পেল না, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এই দুটো বড় লজ্জার ব্যাপার রয়েছে এবং আশা করব এই লজ্জা দুটো ঘোচাবেন, তার জন্য কোনো সময় আর বেশি নেবেন না। একদম একদম। আমি একবার যে কথাটা বারবার বলা হচ্ছে রামকথা মিউজিয়াম, এমন কি আছে ওই রামকথা মিউজিয়ামে, বা এমন কি আছে গুমনামি বাবার, যার জন্য একটা গোটা মিউজিয়াম যেটা শ্রীরামচন্দ্রের জন্য ডেডিকেট করা হয়েছে, রাম মন্দির থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে রাম মন্দির টেম্পল প্রিমাইসেস বা অযোধ্যা নগরীতে একেবারে, সেখানে গুমনামি বাবারও একটি গোটা ফ্লোর আছে এবং সেখানে সমস্ত জিনিস যেগুলো মানে ইনসিডেন্টালি গুমনামি বাবা ব্যবহার করতেন নেতাজি সুভাষচন্দ্র বোসের মা বাবার ছবি তিনি রাখতেন সঙ্গে, তিনি আবার বাংলা বই রাখতেন, দক্ষিণেশ্বরের জবা ফুল রাখতেন, দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণীর ছবি রাখতেন, চিঠি রাখতেন, কারেন্সি রাখতেন। একবার দেখেনি, আজ সকালেই গেছিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, মিডিয়া এক এক করে যেতে শুরু করেছে, মিডিয়া সেন্টার অযোধ্যা ধামে এই মুহূর্তে রয়েছি এবং কি অদ্ভুতভাবে রহস্যজনকভাবে এই মিডিয়া সেন্টার যেখানে তৈরি হয়েছে এবং এটা গোটাটা কিন্তু রাম কথা সংগ্রহালয়, অর্থাৎ শ্রীরামচন্দ্রের যাবতীয় যে সমস্ত গল্প, রামায়ণের গল্প, এই সমস্ত কিছু ঠিক এই জায়গাতে রাখা হচ্ছে এবং একটু একটু করে এই যে পাথরের থেকে বানানো যে সমস্ত সভ্যতায় শ্রীরামের উল্লেখ রয়েছে এবং কাছি তামিলনাড়ু থেকে যে সমস্ত মূর্তি আনা হয়েছে, যে সমস্ত মূর্তি এই মুহূর্তে রেপ্লিকা তৈরি করা হয়েছে লবকুশের, সেই সমস্ত কিছু রয়েছে এবং রামের দরবার রয়েছে এই মুহূর্তে। এই রামের দরবার, তার যে গল্প বাচ্চাদের জন্য, এই সমস্ত কিছু বলা হয়েছে এবং তার পাশাপাশি কি অদ্ভুতভাবে শ্রীরামচন্দ্রের নামে মিউজিয়াম হতে পারে কিন্তু গুমনামি বাবার নামে এখানে গোটা একটা দোতলার ফ্লোর রেখে দেওয়া হয়েছে। খুব কোইন্সিডেন্টালি গুমনামি বাবা, তার যে ঘরে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা মার ছবি পাওয়া গেছিল, দক্ষিণেশ্বরের মন্দির ছবি পাওয়া গেছিল, বহু বাঙালি লেখকের বই পাওয়া গেছিল এবং দেখো এখানে যদি আমি জুম করে দেখানোর কথা বলি, এই মুহূর্তে গুমনামি বাবা এবং তার পাশাপাশি একটি কেস যে সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্র ফৈজাবাদ ভার্সেস ইউপি গভর্নমেন্টের যে কেস, এই মুহূর্তে এই যে ঘর, এই ঘরের মধ্যেই যদি নেতাজি সুভাষচন্দ্র বোসই হন, নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ 20টা বছরে সমস্ত জিনিস এই দুটো ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর যদি নেতাজি সুভাষচন্দ্র বোস আসলে গুমনামি বাবা না হন, এত সাধু সন্ত রয়েছেন, তাদের কারোর কোনো গ্যালারি তৈরি হয়নি এই গোটা রামকথা মিউজিয়ামে, কারণ নয় কোনো এত সাধু সন্ত সন্ন্যাসী ব্রহ্মচারী
কি এমন করেছেন এই গুমনামি বাবা ওরফে ভগবানজি, যার জন্য শ্রী রামচন্দ্রের যে ভূমি, পবিত্র ভূমি অযোধ্যা, সেখানে তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে? তাহলে কি ভারতবর্ষের যে জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অযোধ্যা নগরী থেকে উঠে আসা গোটা দেশের যে জাতীয় নায়ক শ্রী রামচন্দ্র, এই দুজনেরই কি আসলে অযোধ্যার ভূমি এবং অযোধ্যার মানুষ জানেন? সেটা সরকারও জানে, কিন্তু কোথাও গিয়ে হয়তো প্রামাণ্য হিসাবে দেখানো যাচ্ছে না বলে গুমনামি বাবার এই মিউজিয়াম, সেই মিউজিয়ামটাই তৈরি করে রাখতে হচ্ছে। কিন্তু এখান থেকেই আমাদের প্রশ্ন, অযোধ্যায় যদি রামলালার প্রতিষ্ঠা হতে পারে, অযোধ্যায় যদি রামলালার সত্যি সামনে আসতে পারে, এবার আসুক না নেতাজি সুভাষচন্দ্র বোসের সত্যিটা সামনে, এবার আসুক না সমস্ত তথ্য নেতাজির শেষ 20 বছরে কি হয়েছিল। यहाँ पे गुमनामी बाबा का आश्रम है जी, यहाँ से 50 मीटर आगे ही गुमनामी जी का समाधि बना हुआ है। कोई नेताजी थे वो? नेता नहीं थे, यहाँ गुमनामी मंदिर थी, उस पे गुमनामी नाम से रहते थे। कौन बाबा बन के रहते? सुभाष चंद्र बोस जी रहते थे। सुभाष चंद्र बोस मतलब जो यहाँ का जो कहा फ्रीडम फाइटर सुभाष चंद्र बोस। आपको भी, आप लोग ये सब इधर आओ थोड़ा, ये अयोध्या के ही हो आप लोग? ये लोकल है सर, 9 लाख हम लोग। 22 तारीख को नाम हम लोग ने फ्री किया है राम मंदिर के। हाँ, राम मंदिर के लिए फ्री किया गया है, और उनके जो है जन्मदिन है तो उनका हम लोग भंडारा भी करेंगे सुभाष चंद्र जी का। सुभाष चंद्र बोस के नाम पे भंडारा करोगे आप लोग? 23 तारीख को जी। मतलब यहाँ के लोग सब जानते हैं ये सुभाष चंद्र बोस का ही है? जी, सब लोग जानते हैं यहाँ के। कब से जानते हैं? मतलब ये 2014 के बाद से जानते हैं या पहले? सर पहले ही सर, पहले यहाँ से लोग पहले जब से हम लोग यहाँ रहने आए हैं, होश हमारे हैं। कब रहने आए यहाँ? जैसे हम लोग जैसे होश हमारे जैसे बड़े हुए तब से हम लोग जानते हैं यहाँ। आप यहाँ पे चने भी सेल करते हो? हाँ, आप यहाँ पे रहते हो? यहाँ पे क्या सुभाष चंद्र बोस का कुछ है? हाँ, वो है चरण बोस। ये हाँ, यहाँ बगल में हाँ। गुमनामी बाबा ही है सुभाष चंद्र बोस का। यहाँ पे आप लोग यहाँ पे हो? আচ্ছা, তো এখানে প্রচুর মানুষ আছেন যারা বলছেন যে এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন। एक बहुत बड़ा चीज हो रहा है यहाँ पे, बहुत सारे लोग यहाँ पे भी अयोध्या के बोल रहे हैं कि जैसे राम मंदिर का सच सामने आया है, जैसे श्री राम का सच सामने आया है, वैसे सुभाष चंद्र बोस और गुमनामी बाबा का भी सच सामने आया। जी सर, इस आदमी जिसे अब राम जी को भी जानते थे सब, अब सुभाष चंद्र जी को भी बहुत कम ही लोग, यहीं के लोग, फैजाबाद के लोग नहीं जानते कि सुभाष चंद्र जी का जल समाधि, इसे समाधि कहाँ बना है, जिसे नदी के सरयू तट के बगल 50 मीटर पे ही बना हुआ है, बाकी कोई जानता ही नहीं। लोकल यहाँ पे जी लोकल ही लोग जानते हैं, बाकी आप लोग ये कहानी कहाँ से सुने? मम्मी पापा से? पापा से सर। নৌকো চালা এখানে। এদেরকে একটাই কথা ছোটবেলা থেকে বলে এসছে যে গুমনামি বাবা বলে যে এই আশ্রমে লুকিয়ে থাকে, সে আসলে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসই কি গুমনামি বাবা? সেই রহস্য সামনে আসুক। গুমনামি বাবার যে আশ্রম, সেই আশ্রমে যে সমস্ত জিনিস পাওয়া গেছে তা থেকে বহু নেতাজি গবেষক বলছেন হ্যাঁ, তিনিই নেতাজি সুভাষচন্দ্র বোস। এমনকি আমি যে সমাধিস্থলে রয়েছি সেখানে এখনো আজও 1985 সাল থেকে এই জবা ফুল দেওয়া হয় তাকে আলাদা করে সম্মান দেওয়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস সবসময় দক্ষিণেশ্বর মন্দিরের, মায়ের মন্দিরের, ভবতারিণী মন্দিরের জবা নিজের পকেটে রাখতেন, গীতা পকেটে রাখতেন এবং মায়ের ছবি পকেটে রাখতেন। ঝন্টু বড়াই এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসে যদি গুমনামি বাবা হন, দেখুন গুমনামি বাবার সমাধিস্থল 10 ফুট বাই 10 ফুটের একটা ছোট ঘরের থেকেও ছোট একটি জায়গায়, আমি নিজে দেখে এসেছি। কিন্তু সেটাই যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের সমাধিস্থল হয় তাহলে বোধহয় আমার প্রবলেম আছে। তার কারণ একরের পর একর জমি নিয়ে ভারতবর্ষে বিভিন্ন রাষ্ট্রনায়কদের, প্রধানমন্ত্রীদের সমাধিস্থল রয়েছে। এবং এটা শুধু সমাধিস্থলের বিষয় নয়, যে মানুষটা আমাদের ভারতবর্ষের জন্য এত কিছু করেছে তার শেষ 20টা বছর, 30টা বছর কি হলো, কিভাবে তিনি জীবনযাপন করেছিলেন, ভারতে ফিরে এসেছেন কিনা, বাংলার সাথে যোগাযোগ ছিল কিনা, এগুলো তো জানার জন্য আমরা ডিজার্ভ করি এগুলো জানা। আমরা নেতাজি ভক্ত হিসাবে নয়, ভারতের অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী শেষ 40টা বছর কি হলো সেটা জানাটা ভারতীয়রা ডিজার্ভ করে। এবার কি রামলাল্লার মতন এই নিয়ে আন্দোলন শুরু করা উচিত? প্রথমে ময়ূক বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতার পরে ভারতীয় রাজনীতিবিদদের, শাসকবর্গের, সিপিআইএম এবং সাম এক্সটেন্ট তৃণমূল কংগ্রেস অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু ক্যাবিনেটে তিনি ছিলেন,
তাদের প্রতারণার শিকার। তোমাকে আমি বলি প্রতারণা। খেয়াল করবে কংগ্রেস, তিনি কংগ্রেসে প্রথমে ছিলেন, কার্যত কংগ্রেসের সাথে মতবিরোধ হওয়ার কথা স্বাভাবিক, কারণ তিনি বারবার লিখছেন সোশ্যালিস্ট কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তারা বিশ্বাসঘাতক। ভারতের স্বাধীনতার সাথে ব্রিটিশদের সাথে তিনি তা চুক্তি করেছে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার বলে গেছেন বিভিন্ন জায়গায়। 42-এর আন্দোলন যখন কার্যত গান্ধীবাদীরা নিভিয়ে দিলেন, সেই 42-এর আন্দোলনে একদম পরিষ্কারভাবে সিপিআই এই অভ্যুত্থানকে ফ্যাসিস্ট চক্রান্ত যখন বলছে, তখন নেতাজি কার্যত তাদেরকে ভৎসনাদ করছেন। ফলে এই যে চক্রটা পরবর্তীকালে স্বাধীনতার পরে নেহেরু গান্ধী পরিবার একের পর এক, তুমি খেয়াল করে দেখবে যে কংগ্রেসের যাত্রা শুরু হয় নেতাজির, সেই কংগ্রেস তার অন্তর্ধান রহস্যের একটি কমিটি, একটি কমিশন ছাড়া তাও দিনের আলো দেখেনি, কেউ একটাও তৈরি করেনি। তোমাকে বলছি যে এখানে প্রত্যেকে দায়ী। আমি বর্তমানে যারা কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদেরকেও কিন্তু এই ক্ষেত্রে আমি কাঠগড়ায় দাঁড় করাই। কারণ এই গুমনামি বাবা যখন গুমনামি বাবার মুখার্জি কমিশন সেই গুমনামি বাবার ফৈজাবাদের বাড়িতে দাঁত পেলেন, সেই তার ডিএনএ করার জন্য কিন্তু প্রসিডিওর এগিয়েছিল অনেকটা। এবং খেয়াল করে দেখবে যে প্রফেসর দ্বারকানাথ বোস, নেতাজির প্রথম প্রজন্মের যিনি অধ্যাপক, তিনি কিন্তু অ্যাডভোকেট কৌশিক মণ্ডলকে লিখিত দিলেন যে আমার রক্তের ডিএনএর সাথে ম্যাচ করা হোক। কার্যত তিনি অপেক্ষা করতে করতে মারা গেলেন করোনায়, কেউ এগোলো না। দ্বিতীয় তোমাকে বলি, নেতাজি এবং গুমনামি বাবার 1934 সালের এবং 1962 সালের দুটো লেখা নাম না জানিয়ে ওই সময় শরৎ চক্রবর্তী, মার্কিন প্রবাসী বাঙালি, তিনি যখন কাঠ ব্যাগেট হচ্ছে হস্তরেখা বিশারদ, তাকে না জানিয়ে যখন দিলেন, তিনি 48 পৃষ্ঠার একটা গবেষণাপত্রে বলেছিলেন এটা দুটো লোকেরই একই লোক, এই দুটো লেখা একই লোকের, এবং তাদের যে মানসিক বর্ণনা হাতের লেখার থেকে আমরা জানতে পারি, এবং তাদের জীবন আচরণ তা যা দিয়েছিলেন কার্ডব্যাগেট পরিষ্কার নেতাজির সাথে মিলে গেছিল। এবং অসতিপর বৃদ্ধ ভদ্রলোক কার্ডব্যাগেট বলেছিলেন প্রয়োজন হলে আমি ভারতের আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেব এটা কার। ফলে এই জিনিসগুলো যখন আপনার কাছে আছে, এত বছর 14 সালের থেকে এত বছর আপনি ন্যায় করলেন না কেন? একদম ঝন্টুদা, ঠিক এই জায়গাতে, যেহেতু আমার সময় একেবারে অল্প, আমি ঝন্টু পরে ঠিক এই জায়গাতে রাজাগোপাল ধর চৌধুরীর কাছে যাব, ধর চক্রবর্তীর কাছে যাব, ক্ষমা করবেন স্যার। ঠিক এই জায়গাতে আমার প্রশ্ন যে নেতাজিকে নিয়ে অনেকগুলো জায়গা যেগুলো রাষ্ট্রশক্তি হেল্প না করলে সামনে আসবে না, এবং এক্সপেকটেশনস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে রাম মন্দির তৈরি হয়ে গেছে, নাও উই হ্যাভ টু মুভ অন, হোয়াট নেক্সট সেটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। দেশ নির্মাণ এবং তার পাশাপাশি পুনরুদ্ধার, এই পুনরুদ্ধারের মধ্যে নেতাজির যে ফাইলস, নেতাজির যে সত্য প্রতিষ্ঠান, সেটাও তো প্রয়োজন। রাজাগোপাল বাবু। হ্যাঁ, নিঃসন্দেহে দেখুন যে মানুষের বিশ্বাস যে গুমনামি বাবাই নেতাজি, এটা দীর্ঘদিন ধরে মানুষের সে আস্থা রয়েছে, কিন্তু সরকারি স্বীকৃতির একটা প্রয়োজন আছে। কিন্তু অনেকগুলো বছর চলে গেছে, প্রায় 38টা বছর মতন চলে গেল, এখনও পর্যন্ত যারা সরকার আগে ছিলেন তারা কিছুই জানাননি। এই সরকার আসার পরে আমরা কিছুটা বুঝতে পারছি যে ধরনের সরকারি পদক্ষেপ নিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে হয়তো একটা কনক্লুশনে আসা যাবে, কিন্তু আমাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। আমরা চাই যত শীঘ্র সম্ভব যে গুমনামি বাবাই যে নেতাজি বা অন্য কিছু যদি তারা পেয়ে থাকে সেটা সরকার জানাক, কেন সরকারের তরফ থেকে না জানা গেলে মানুষের মনে কিন্তু প্রচণ্ড হতাশা তৈরি হয়েছে। আমরা ভেবেছিলাম যখন রামনবমী জন্মভূমি মন্দির আমরা উদ্ঘাটন করলাম, একই সময় পাশাপাশি নেতাজিরও জন্মদিন, এবং আপনি যেভাবে জানালেন, আমরা আজকে যেটা সাধারণ মানুষ যেটা জানতে পারলো যে রামকথা যে মিউজিয়াম আছে সেখানে গুমনামি বাবার মিউজিয়াম রয়েছে। এই যখন অবস্থাতে সেখানকার সাধারণ মানুষের যে বিশ্বাস তৈরি হয়েছে এবং পরবর্তীকালে সারা ভারতবর্ষের মানুষের যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, সুতরাং এই সম্বন্ধে যত শীঘ্র সম্ভব সরকারকে তথ্য জানানো দরকার। এবং যদি একদম রাজাগোপাল বাবু, আপনার সময় শেষ, আমি অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। অনিন্দ্যবাবু, আপনারা একটা ট্রেন মিস করলেন, ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়ে আপনারা একটা ট্রেন মিস করলেন। এমনকি কংগ্রেসের কর্ণাটকা সরকার এবং দিল্লিতে কেজরিওয়াল গভর্নমেন্ট, তারাও কিন্তু দেখলাম উৎসবে মেতে উঠেছিল রামলাল্লাকে নিয়ে, কিন্তু আপনারা সেই ট্রেন মিস করেছেন। আপনারা কিছু একটা করার চেষ্টা করলেন, যাতে আসলে আপনারা কি বোঝাতে চাইলেন জানি না, কিন্তু এবার কি আঁকড়ে ধরতে চাইছেন নেতাজিকে? কারণ নেতাজিকে নিয়ে আসলে প্রতারণা করেছেন আপনারাও, এটা বারবার কিন্তু গবেষক থেকে শুরু করে বিশ্লেষক তারা বলছেন। এবং দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী তো নিজের প্রত্যাশার থেকেও বেশি পারফরমেন্স দিয়ে ফেলছেন বলে অনেকে বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে শিল্পের জোয়ারটা আনবেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ট্রেন মিস করেছে আপনি বুঝতে না পারলেও, বা কি করলেন আপনি বুঝতে না পারলেও, বাংলার মানুষ তথা ভারতের মানুষ এটা বুঝতে পেরেছেন উনি একটা সংহতি যাত্রা করেছেন, যেখানে বা খ্রিস্টান, হিন্দু, শিখ, বৌদ্ধ সবাই হাতে হাত ধরে মিছিল করেছেন। এটাই ভারতবর্ষ বুঝতে পেরেছে, আপনি হয়তো বুঝতে পারেননি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি অনেক কথা বলছিলেন, আমরা প্রত্যেকে তো চাই। আমি অযোধ্যাতে এসে তাদেরকেই দেখেছি হাতে হাত ধরে জয় শ্রীরাম, রামলাল্লা বলেছেন। বলুন। মানে সেটাই তো মমতা ব্যানার্জি করেছেন, তা আপনি বুঝতে পারেননি, এটা বুঝতে পারেননি, সেটা আমি বুঝিয়ে দিলাম আপনাকে। দ্বিতীয়ত আপনাকে কথা বলি, আপনি যে বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে বারবার বলে এসছেন, আজকে পর্যন্ত তা হয়নি। কেন হয়নি বলুন তো? আচ্ছা বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গে যে ডকের নামটা নেতাজির নামে ছিল সেটাও পরিবর্তন হয়ে গেছে, কেন হয়েছে বলুন তো? বক্তব্য হচ্ছে নেতাজিকে সম্মান জানাতে হবে। একদিকে যেমন আপনি বলছেন, হ্যাঁ আমিও চাই নেতাজির কি হয়েছিল, গুমনামি বাবা আসল নেতাজি কি নেতাজি নয়, নিশ্চয়ই জানানো উচিত, তার সঙ্গে সঙ্গে নেতাজিকে সম্মান জানানো উচিত। এবং লাস্ট সর্বোপরি একটা কথা বলি, এই যে হিন্দুত্ব নিয়ে কথা বলছেন একদম, এবং 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 অনিন্দতা, যেহেতু আমার সময় একেবারে শেষ, আমি আসছি, চিন্তা নেই আপনার, আমি কালই আপনার সাথে কলকাতা স্টুডিও থেকে একেবারে চোখে চোখ রেখে বিতর্কটা করব। কিন্তু একটা ট্রেন বোধহয় সত্যি অনিন্দবাবুরা বা বামপন্থীরা বা কংগ্রেস মিস করেছে, আবেগ, ভারতের আত্মাকে চেনা, ভারতের আত্মাকে ছুঁয়ে দেখা, ভারতের আত্মাকে বোঝার চেষ্টা এবং তাতে সফল হওয়া আমরা দেখতে পেয়েছি। আমি ধন্য যে অযোধ্যাতে এসে এক টুকরো ভারতকে নয়, একটা গোটা ভারতবর্ষের মানচিত্র এবং তার মানুষদের দেখতে পেয়েছি। কি দেখলাম এবং তারপর মানুষের কি পরিমাণ ভালোবাসা পেলাম। শেষবার যখন আমি এই অযোধ্যায় সরজু নদীর তীর থেকে যখন আমি এই জবাব চাই বাংলা করছি, শেষবার হয়তো ভগবান রামের কৃপায় আবার হয়তো এখানে জবাব চাই বাংলা করব, কিন্তু শেষবার মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা রিপাবলিক বাংলার জন্য একবার দেখে নিন, প্রত্যক্ষ করে দিন, এবং আপনার সহনাগরিকদের আপনারাও ধন্যবাদ জানান, আমরাও ধন্যবাদ জানাচ্ছি, নতমস্তকে প্রণাম করছি আপনাদের প্রত্যেককে। দেখে নিন। আমি শুধু একবার দেখাতে চাই কোন কোন জেলার মানুষ রয়েছেন। আপনি কোন জেলা? কি নাম? দার্জিলিং জেলা, শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি থেকে? কি নাম? অমিত প্রসাদ। আপনি? হুগলি জেলা। হুগলি জেলা? হুগলির কোথায়? রিসরা। রিসরার হুগলিতেও তো আজকে এত মানুষের ভিড় হতে পারতো যদি সিঙ্গুরে একটা ফ্যাক্টরি হতো। এটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে একটা গোটা ইভেন্ট হয়ে যেতে পারতো। সেখানকার ভিড় এখানে হচ্ছে, খারাপ লাগছে না? ভালো, অনেক ভালো লাগছে, অনেক ভালো। আমাদের অনেকই ভালো লাগছে, আমাদের যে বাঙাল আছে পশ্চিম বাঙাল। আপনি কোথা থেকে? আমরা বাঙাল থেকেই, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। হুগলি, রিসরা, বেশ। আপনি কোথা থেকে? स्वामी विवेकानंद जयंती का बाद यहाँ आया मैं उड़ीसा। উড়িষ্যা থেকে? আপনি? আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কোন জেলা? মুর্শিদাবাদের আমি লালগোলা থাকি। লালগোলা। আমি ত্রিদেবের বাজার দিনহাটা কুচবিহার জেলা থেকে আসছি। দিনহাটা কুচবিহার? হ্যাঁ, ত্রিদেবের বাজার দিনহাটা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। আপনি? আমি কুচবিহার দিনহাটা থেকে আসছি। আপনি? নদিয়া, কিন্তু আসামে প্রচারে থাকি, সন্ত প্রমুখ। এই মুহূর্তে সাইকেল করে হাবড়া গোবরডাঙ্গার থেকে এসেছো, তোমার নাম? সৌমিক গোলদার, উত্তর 24 পরগনা, গোবরডাঙ্গা। পায়ে হেঁটে শুধু নয়, এক পায়ে সাইকেলে, এক পায়ে এতটা পথ এসেছে, এবং এইটাই বোধহয়, এই আবেগটাই বোধহয় সবাইকে একসাথে করে দিচ্ছে। বাবা কোথা থেকে? আমি আসাম থেকে, শিলচর, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একজন বড় পণ্ডিত। শিলচর থেকে? সাবাস। আমি মনে করছি আপনি আমাদের সততা, আপনি আমাদের আচার্য, সেইগুলো আপনাকে আমি আশীর্বাদ দিচ্ছি। আমার রিপাবলিক বাংলা কিরকম লাগছে? আপনি এগিয়ে যান, আমরা 1 নম্বর শো। রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা কি, রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর, এবং মানুষের কণ্ঠস্বর হিসেবে অযোধ্যা থেকে শেষবারের মতো আমি ময়ূখ রঞ্জন ঘোষ রিপোর্ট করছি ক্যামেরা পার্সন রবির সঙ্গে। জবাব চাই বাংলাতে, রিপাবলিক বাংলার জন্য। এই মুহূর্তে বড় খবর, মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। এই মুহূর্তে বড় খবর, জয়প্রকাশ নারায়ণের সহযোগী ছিলেন জননায়ক কর্পূরী ঠাকুর। জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কর্পূরী ঠাকুর। মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত করছে ভারত সরকার কর্পূরী ঠাকুরকে। কর্পূরী ঠাকুর এই মুহূর্তে বড় খবর, ভারতরত্ন কর্পূরী ঠাকুর।
জবাব চায় বাংলা আজ অযোধ্যা থেকে এখানেই শেষ করছি। আজ শেষ জবাব চায় বাংলা অযোধ্যা, ফৈজাবাদ এবং সরজু নদীর পাশ থেকে। কাল কলকাতা স্টুডিও থেকে কথা হবে চোখে চোখ রেখে। সবাই খুব ভালো থাকবেন। রাম রাম।